চারটে জিনিসই মাথায় রাখতে হবে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, এখন আমাদের ফার্স্ট সেম দিচ্ছি, আমরা ব্যাকটেরিয়াটা নিয়েই ভাগবো, আমাদের এখনো ভাইরাস আর ফাঙ্গাস পড়ানো হয়নি, প্যারাসাইট পড়ানো হয়নি। কিন্তু ফাইনাল এক্সামে যখন যাবে তখন তোমার চারটে জিনিসই মাথায় রাখতে হবে। স্ট্যাপ হয়তো আমার ইউরিনে চলে আসবে, এর বায়োকেমিক্যালসটাও মোটামুটি একই রকম। আমি যখন বায়োকেমিক্যালস লিখবো আবার ক্যাটালেজ পজিটিভ, কোয়াগুলেজ পজিটিভ, এইভাবে আমি বায়োকেমিক্যালস লিখবো। দিস ইজ হাউ ইউ রিমেম্বার ল্যাব ডায়াগনোসিস। তাহলে আমার বেসিক্যালি, আমি খুব মাথা ঠান্ডা করে যদি ভাবি, একটা ল্যাব ডায়াগনোসিসে আমাকে কি মনে রাখতে হচ্ছে, জাস্ট কি কি অর্গানিজমস করছে, মেনিনজাইটিস কজন করছে, একটা সার্জিক্যাল সাইড ইনফেকশনে আমার কি কি অর্গানিজমস গুলো করছে, তাহলে আমি 4-5টা অর্গানিজমস মনে রাখবো, এনাফ। তার গ্রামস্টেন পিকচার্স কি, তার একটু বায়োকেমিক্যালস কি, এইটা যদি আমি 5-6টা আমার টোটাল জিনিসপত্র হবে। মেনিনজাইটিস, একটা হলো থ্রোট সোয়াব ইনফেকশনস, মানে সরি ফ্যারিনজাইটিস মানে থ্রোট সোয়াব কালেকশনস করছি, একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, একটা হলো আমার সেপ্টিসিমিয়া বা ব্লাড ইনফেকশনস যেটা আমার টাইফয়েডে চলে যায় ম্যাক্সিমাম তোমাদের, একটা হচ্ছে ইউরিন ইনফেকশনস, ব্যাস, দিস আর দ্য অনলি সার্টেন থিংস। তাহলে এইভাবে যদি আমি মনে রাখি ব্যাপারটাকে, না গাঁতিয়ে, বারবার কথা বলছি, গাঁতাতে গেলে শেষ, বাস্টার যদি করতে যাও শেষ, এইভাবে যদি মনে রাখো, এটা একটু লিখতে হবে নিজের মতো করে, তাহলে এটা আমার প্র্যাকটিক্যালে হেল্প করবে, আমার ভাইভাতে হেল্প করবে, আমার সব জায়গায় হেল্প করবে। মাইক্রোবায়োলজি ইজ আ ভেরি ভেরি টাফ সাবজেক্ট, তুমি যদি রং অ্যাপ্রোচে পড়ো। তাহলে আমাকে দেখো 4-5টা অর্গানিজমস আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মনে রাখতে হচ্ছে, খুব কি কঠিন? কঠিন না। কিন্তু এটাই যদি তুমি পড়তে শুরু করো, ঘেঁটে ঘ হয়ে যাবে। তাহলে এগুলোরই গ্রাম স্ট্রেন জানবো, এগুলোরই আমি অল্প অল্প করে বায়োকেমিক্যালস জানবো, দ্যাটস ইট। বেশি আমার জানা দরকার নেই। তাও এইটার বায়োকেমিক্যাল আমার খুব বেশি না জানলেও হবে, অল্প কিছু জানলেই হবে, মেন মেজর কয়েকটা পয়েন্ট। এইভাবে আমি ব্যাপারটাকে মনে রাখার চেষ্টা করব। ভাইরাস পড়া হলে ভাইরাসগুলো এর সাথে অ্যাড অন হতে থাকবে টুকটুক করে। ফাঙ্গাস একটু একটু অ্যাড অন হবে, ফাঙ্গাসে বেশি কিছু নেই, শুধু মেনিনজাইটিস করে কয়েকটা জায়গায়, প্যারাসাইটসও করলে তাই, অল্প কয়েকটা অ্যাড অন হবে। মেন আগে ব্যাকটেরিয়ার এইটা করো, ফার্স্ট সেমে এই পার্টটা যদি করে নিতে পারো, এই যে যে পয়েন্টগুলো বললাম, সেটা নেট ঘেটে লেখো, বই পড়ে লেখো, চ্যাট জিপিটি ঘেটে লেখো, হোয়াট এভার, বাট এই নোটসটা বানাও, এটা নিজেরা খাটো, তবেই এটা সুবিধা হবে। জাস্ট একটা ছক, জাস্ট সাম বুলেট পয়েন্টস, ইতিহাস নয়, কি সেই ছকটার মেজর পয়েন্টগুলো কি থাকবে, দিস আর দ্য ক্লিনিক্যাল সিনারিও। কি কি ক্লিনিক্যাল সিনারিও আবার রিপিট করছি, মেনিনজাইটিস, তারপরে হচ্ছে আমার থ্রোট মানে ফ্যারিনজাইটিস যেখানে আমি থ্রোট সোয়াব কালেকশনস করছি, মেনিনজাইটিসে সিএসএফ কালেকশনস করছি, একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস যেখানে আমি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস 3 রকম হতে পারে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, and another is a hospital acquired pneumonia. This is most likely VAP. VAP is a long questions, right? তোমাদের সিনিয়র ব্যাচের এসেছিল। তাহলে আমার 3টে হলো রেসপিরেটরি ট্র্যাক্টের গল্প, তারপরে হচ্ছে ব্লাড স্ট্রিম ইনফেকশন, দ্যাট ইজ মোস্ট কামিং অ্যাজ এ, তোমাদের টাইফয়েড ইজ কাম হবে, আসবে, টাইফয়েড ভালো করে জানতে হবে, কখন ভাইরাল টেস্ট করব, কখন কি করব, এইগুলো কিন্তু তোমাদের সব কোশ্চেন্স আসবে সেমে। টাইফয়েড হয়ে যাওয়ার পর তারপরে হলো নেক্সট হচ্ছে আমার ইউটিআই, ইউনিটারি ইনফেকশনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ, কি স্যাম্পেল করব, ক্যাথেটার স্যাম্পেল থাকলে হোয়াট ইজ কটি, তার সাথে রিলেটেড কোশ্চেন্স, ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউটিআই কারা করে, কি করে, এইগুলো সব এবারে কোশ্চেন্স ছিল। নেক্সট লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার হলো একটা বাদ দিলাম, কোনটা বাদ দিলাম, হ্যাঁ, উন্ড ইনফেকশনস। উন্ড ইনফেকশন সার্জিক্যাল সাইড ইনফেকশনস হতে পারে বা নর্মাল যে কোনো একটা উন্ড ইনফেকশনস হতে পারে। সো দিস আর দ্য অল দ্য ক্লিনিক্যাল সিনারিও। এবার প্রত্যেকের হাউ ইউ কালেক্ট স্যাম্পেল, কি স্যাম্পেল নিচ্ছ, হাউ উইল প্রসেস দ্য স্যাম্পেল, ডে 0-তে কি করবে, ডে 1-এ তুমি কি করছো, ডে 2-তে কি করছো, what are the organisms and then respective অল্প অল্প কিছু অ্যান্টিবায়োটিক্স, গ্রাম নেগেটিভ হলে তার কি অ্যান্টিবায়োটিক হবে,
গ্রাম পজিটিভ কি হবে, এই জিনিসটা যদি টোটাল তৈরি করতে পারো তোমার মাইক্রোবায়োলজি 80% কমপ্লিট। আই সে 80%, কারণ এটা তোমার টোটালটা কভার করবে এই যে জিনিসগুলো আমি বললাম, তার সাথে স্টেরিলাইজেশন, ডিসইনফেকশনস, এই টোটালটা যদি করো 80% কভার করবে। প্লাস নিজেরা একটু খাটো, স্পুন ফিডিং এর মতো আমি একটা ধরে ধরে তোমাদের একটা নোটস করে দিতেই পারি, কিন্তু আমি করে দেবো না, নিজেরা একটু খাটো এই পয়েন্টস গুলোর উপরে, কারণ থিংস আর বিকাম টাফ। কিন্তু এইটা যদি করো তোমাদের নিজেদের আইডিয়া হবে, তোমাদের নিজেদের নলেজ হবে। এই যে কটা পয়েন্ট বললাম, যে কটা ক্লিনিক্যাল সিনারিও বললাম, এইগুলো একটু নিজেরা তৈরি করো। ওকে, সো টুডে আওয়ার টপিক, now come to our theory topic, it is a hemophilus influenza। কোন অ্যাসপেক্টে ইম্পর্টেন্ট, কারণ এটা মেনিনজাইটিস করে, এগুলো মাল্টিপল সাইট অফ ইনফেকশনস করে। তাহলে আমি যদি জানি আমার একটা অর্গানিজমস, আমরা এখন কিভাবে পড়াচ্ছি প্রত্যেকটা অর্গানিজমস কি কি ইনফেকশনস করে পড়াচ্ছি, কারণ ইকোলাই পড়ালাম, তার সে কি কি ইনফেকশনস করে, স্ট্যাফ কি করে, স্ট্রেপ্টোকক্কাস কি করে, এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি পড়াচ্ছি। কিন্তু কোশ্চেন্স কখনো আসবে না হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে যাহা জানো লেখো, not like that. Question will be come as a patient is having a altered sensorium, dizziness for last 2 to 3, 4 days, and he comes to your clinic. You see there is a neck rigidity. You advise admissions. Then how you will proceed the case? তাহলে এটা কি neck rigidity, altered sensorium, dizziness মানে এটা ক্লিয়ার কাট আমার একটা ব্রেনে কিছু ইস্যু আছে। It might be involving brain parenchyma, might be involving meninges, might be involvement encephalon, whatever. These symptoms called acute encephalitis syndrome, AES, অনেক কিছু হতে পারে, encephalitis হতে পারে, meningitis হতে পারে, আমি জানি না, এমআরআই করলে বুঝতে পারবো। But this called is a acute encephalitis syndrome। এটাকে আমি এবারে কি করে প্রসেস করব, কোশ্চেন্স এইরকম আসবে। ওকে, ফলে সেই হিসাবে নিজেকে তৈরি করতে হবে। এখন ওভারঅল একটা আইডিয়া করছি তোমরা, আমরা যদি প্রথমে এরকম ভাবে পড়াতাম তাহলে ব্যাপারটা খাপছাড়া হতো, মেনিনজাইটিস নিয়ে তার অর্গানিজম ঘেঁটে যেতে। আগে বেসিক্সটা করে নাও, তারপরে আস্তে আস্তে ব্যাপারগুলোকে, আচ্ছা স্যার তো স্টাফে বলেছিল সার্জিক্যাল সাইটও ইনফেকশনস করতে পারে, ইউটিআইও করতে পারে, মেনিনজাইটিসও করতে পারে, তাহলে আমাকে সব জায়গাগুলোতে চলে আসে, আর সব জায়গায় স্টাফে আমার ক্যারেক্টারিস্টিক্স একই। So this is a non-methyl gram-negative rods transmitted via respiratory droplets or direct contact with the contaminated secretions, normal flora of the human respiratory tract and oral cavity. Now what is commensals? What is commensals? কে বলবে? Normally sleeping without causing any harm, মানে আমাদের প্যাথোজেনিক নয়। There are some certain bacteria in our systems, ঠিক আছে, যারা নর্মালি আমাদের কাছে থাকে, বাট দে বিকেম প্যাথোজেনিক সামটাইম, ঠিক আছে, যেমন ইকোলাই, ক্লেবশিয়েলা, দে হ্যাবিটেট ইন আওয়ার গাট অ্যাজ এ নর্মাল গাট মাইক্রোবায়োটা। আমাদের সবচেয়ে বেশি কিছু অর্গানিজম যদি থাকে শরীরে সেটা, তো সেখানে ইকোলাই, ক্লেবশিয়েলা ইজ এ ভেরি নর্মাল, কিন্তু তারা যদি ব্লাডে রিচ করে দে বিকাম প্যাথোজেনিক। তো যদি ইউরিনে চলে আসে দে বিকাম প্যাথোজেনিক, রাইট? Now Haemophilus influenza, there are certain type of species, আমরা as per the various antigens present in surface আমরা ব্যাকটেরিয়াকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ক্লাসিফাই করি, রাইট? In influenza type B is one of the important human pathogen, and another influenza is called Haemophilus ducreyi, is a sexually transmitted pathogen called cancroid, এগুলো পড়িয়েছিলাম। Other Haemophilus, there are the normals are H influenza, Aprophilus, Egypticus, but আমাদের H influenza is a main concern. This how it looks like gram-negative rods. The major antigenic determinants of the capsulated strains into 6 capsular type A to F. Typing by agglutination, Queen-Lung reactions, precipitations and coagglutination of ELISA, এটাকে আমরা এই A to F classify করি, and of the 95% of the H influenza are A to type B.
So type B is our most concern among the all other A to F classifications. Now what are the clinical features? The most common important, predominantly they cause meningitis, that is a 50%, and other epiglottitis, pneumonia, osteomyelitis, arthritis, cellulitis. So meningitis, if you have a questions of a meningitis, you must write the causative agent as a Haemophilus influenza type B. And what are the virulence factor? Virulence factor নিয়ে কিন্তু কোশ্চেন্স আসেই। সো প্রত্যেকের একটা একটা করে এইরকম ভিরুলেন্স ফ্যাক্টরস গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এটা দিয়ে কি আমরা ভবিষ্যতে ডাক্তারি করব আমরা জানি না, বাট মাইক্রোবায়োলজিস্ট প্রফেসররা যারা এখনো বসে আছেন মাথার উপরে, তাদের ভিরুলেন্স ফ্যাক্টরটা খুব কাছের। এটা বিশাল আমার কাছে অ্যাজ এ, দেখুন আমি ইনফেকশাস ডিজিজ হিসাবে নিজে প্র্যাকটিস করি, বাট দ্য থিং ইজ দ্যাট এগুলো সত্যিকারের কোনো ইম্পর্টেন্ট নয়, কিন্তু থিওরির অ্যাসপেক্টে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে। স্ট্যাপ কিভাবে তোমাকে ইনফেকশনস করছে তার ভিরুলেন্স ফ্যাক্টর, স্ট্রেপ্টোকক্কাস জানতে হবে। এগুলো ক্লিনিক্যালি আমাদের অতটাই ইম্পর্টেন্ট না হলেও থিওরিটিক্যালি ইম্পর্টেন্ট। সো ইউ হ্যাভ টু নো দ্য ভিরুলেন্স ফ্যাক্টর ভেরি ওয়েল। এগুলোই দেখবে হয়তো 4 নাম্বার 5 নাম্বার দিয়ে দিচ্ছে, তাহলে কোথা থেকে কি নাম্বার দিয়ে দেবে? আলটিমেটলি ভাই তোমাকে তো পাস করতে হবে প্রফ। ডাক্তার হওয়ার পরে যা ইচ্ছা করো, লোকে আমাদের তো স্যাররা বলতে পা দিয়ে লিভার প্যালপেট পর কেউ কিছু বলবে না, কিন্তু যখন এক্সাম হচ্ছে তোমাকে ইউ হ্যাভ টু, হ্যাঁ পা উপরে করো, সোজা করো, এই করো সেই করো, নিঃশ্বাস নাও তার সাথে সাথে। সো ইউ হ্যাভ টু মেনটেন দ্য ডেকোরাম এন্ড ইউ হ্যাভ টু নো। সো থিওরি অ্যাসপেক্ট এটা জানতে হবে। এক্সোটক্সিনস, polysaccharide capsules, fimri, LPS, lipid A. So pathogenesis, what are the pathogenesis? এটা একটু বলছি শুনে নাও, এত বড় কথা আছে। The type B influenza colonizes the nasopharynx and may penetrate the epithelium and capillary endothelium to cause bacteremia. So normally আমার nasopharynx এ সে থাকছে সিলিয়াতে, but there are the certain conditions when they can penetrate to the said cilia and epithelium, can enter into the bloodstream, cause bacteremia. Meningitis may result from the direct spreads of lymphatic drainage from hematogenous spreads after reaching to the blood, that bacteria having access to any part of the organ, and most commonly these bacteria affects our brain, so cause meningitis. Non-typeable H influenza colonize nasopharynx and to lesser extent the trachea, bronchi, and may infect mucosal damage by viral disease. Sometimes there are few cases where we say, call it secondary bacterial infections. ঠিক আছে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনস মানে আমাদের এখন এই সিজনে প্রচুর ভাইরাল ইনফেকশনস হচ্ছে, সবাই খুব খুব করে কাশছে, ঠিক আছে, ওই কাশির আওয়াজ, নাক দিয়ে জল, রানি নোজ, হেডেক, these are 99% are viral, but we oftenly prescribe antibiotic. Why? Because এখানে একটা গল্প লুকিয়ে আছে। গল্পটা হচ্ছে কারণ আমার ব্যাকটেরিয়া অনেক সময় কলোনাইজ করে আছে, স্ট্রেপ্টো কলোনাইজ করে, হিমোফিলাস কলোনাইজ করে। ব্যাকটেরিয়া ইনভেশনের পর আমাদের যে নর্মাল ইননেট ইমিউনিটিটা লুজ হয়ে যায়। ইননেট ইমিউনিটিতে কে কে ছিল? রেসপিরেটরিতে সিলিয়া ছিল, আরো আদার্স নিউট্রোফিলস ছিল। সো দ্যাট ইননেট ইমিউনিটি হ্যাজ বিন ব্রোক ডাউন, রাইট? So then the normal flora having access to penetrate into the our blood. বুঝা গেল? So secondary bacterial infections is very common. হতে পারে, তো কারণ এটা তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার নর্মাল ফ্লোরা তো থাকছে, তাহলে এটা প্যাথোজেন কি করে হয়ে যাচ্ছে? প্যাথোজেন তখনই হচ্ছে যখন ওরা অ্যাক্সেস পাচ্ছে। There are some others pathological conditions, like there is a term bronchiectasis in lung. Bronchiectasis একটা কন্ডিশন লাংসে যেখানে আমাদের ব্রঙ্কিওলস, এয়ারওয়েজ পার্মানেন্ট ডাইলেটেশনস হয়, ঠিক আছে?
পার্মানেন্ট ডাইলেশনস বলে লস অফ স্ট্রাকচারস ধরে রাখো, তাহলে তার লস যদি স্ট্রাকচারস হয় তাহলে সেখানে সিলিয়া এপিথিলিয়ামের গন্ডগোল, তাই তো? ইন দ্যাট কেস হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা মোস্ট কমন টাইপ অফ ইনফেকশনস। বোঝা গেল? সো Haemophilus influenza present is a normal flora but can get access when there is a primarily viral infections or patient having some structural problems like bronchiectasis. একটা MCQ আছে, what are the most common bacterial infections occur in bronchiectasis patient, that is Haemophilus influenza. আমি বহুবার সিউডোমোনাস করে ভুল করেছি, but that is a Haemophilus influenza. Why? Because of this, প্রত্যেকের না পেছনে একটা রিজন আছে, সেটা একটু জানার চেষ্টা করতে হবে। তার কারণটা হচ্ছে এইটা, সিউডোমোনাস নরমালি থাকে না, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থাকে। আর ব্রঙ্কিয়াকটিসিসে আমার কি হচ্ছিল, ওয়ালটা ড্যামেজ হচ্ছে, তাই সে গ্যাটার ইজিলি অ্যাক্সেস। সো lipopolysaccharide is largely responsible for inflammation. So Haemophilus influenza normally present, secondarily একটা infections হলো, they can access to the blood and they cause a meningitis. So these are the basic pathogenesis and these are the spectrum of disease. Meningitis type B, otitis media non-typable, sinusitis, epiglottitis, tracheobronchitis, pneumonia. So these are the all are and bacteremia. Clinical pictures of influenza. Mode of transmissions, droplet infections and discharge from the upper respiratory tract drainage and infectious period. Incubation period probably short 2 to 4 days. Infectious period as long as the organism is present even in the absence of the nasal discharge. এটা তো সবার জানা আছে, what is incubation period and what is infectious period? কে বলবে? What is incubation period? Entry of the pathogen, first symptoms arrives, that is called a spectrum incubation period. Infectious periods means after symptoms arrive, now hote pare, before symptoms arrive hote pare, they can infect others, that is infectious period. Now respiratory tract infections, otitis media, sinusitis and chronic bronchitis, these are the secondary infections, right? Now laboratory diagnosis, তাহলে আমার এখানে কি করতে পারবো, যদি আমার দেখো এখানে এতগুলো ওর স্পেকট্রাম হতে পারে, CSA, blood, throat swab, sputum, pus, aspirates from joints, middle ears or sinuses. আমি এতগুলো কেন জানবো? These are the all the spectrums. কোশ্চেন্স কিন্তু যাহা জানো তাহা লেখো আসবে না, কোশ্চেন্স যেটা আসবে সেই অনুযায়ী তোমাকে এখানে স্যাম্পলসটাকে চুজ করতে হবে। ইফ হিমোফিলাস your questions comes as a meningitis, you will choose what? CSF. If there is a CSOM, you will choose what? Pus from eardrum. If there is a lower respiratory tract infections, you will choose a sputum sample. So as per your questions, you will choose a what type of sample you will write, right? Now direct examinations. Direct examinations, first আমি এটা বারবার বলি, ল্যাব ডায়াগনোসিসে দুভাবে ডাইরেক্ট এক্সামিনেশনস লিখবে। ফার্স্ট ইউ উইল হ্যাভ টু রাইট হোয়াট? ডাইরেক্ট স্মিয়ার অন ডে 0, যেদিনকে ফার্স্ট স্যাম্পলটা আমার ল্যাবে পৌঁছাচ্ছে। তাহলে আমার হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার আমার যদি একটা স্পুটাম স্যাম্পল পাঠাই, আমি যদি সেখানে একটা ডাইরেক্ট স্মিয়ার করি, কি দেখবো? প্লেন্টি অফ নিউট্রোফিলস, পাস মানেই নিউট্রোফিলস পাবো, and তার সাথে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ক্যান বি সিন। একই কথা, there are some few gram positive cocci। এই কথাটাই আমি আবার ডে 1 কালচার যখন করছি সেখান থেকে করার পরে আমি লিখবো। তাহলে কি তোমার জিনিসটাও লেন্দি হলো, কোশ্চেন্সটাও বড় হলো, তারপরে যে লিখবে দেখবে খাতা, বলে আরে এই তো বাচ্চাটা পুরো তো যেরকম ল্যাবে কাজ হয় সেইভাবে করেছে। একই কথা লিখছো, কিন্তু একটা ডে 0-তে ডাইরেক্ট স্মিয়ার করে লিখলে, আর 4টে অর্গানিজমের ডাইরেক্ট স্মিয়ার, আর একটা হচ্ছে কালচারে তুমি ডাইরেক্ট স্মিয়ারটা লিখছো, তোমার লেন্দি হলো একটুখানি।
কিছু কিছু এক্সামিনার তো আছে এতটা লিখেছে ভাই নাম্বার দিয়ে দিই, আমি তো তার মধ্যে একরকম। ঠিক আছে, সো এইভাবে তোমাদের কোশ্চেন্সটাও বড় হবে, প্লাস জিনিসটাও অ্যাজ পার প্রপারলি যেভাবে হয় সেইভাবে তোমরা লিখছো। নাও টাইপ বি ক্যাপসুলার অ্যান্টিজেন ডিটেকশন, অ্যাগ্লুটিনেশনস, কোঅ্যাগ্লুনেশন টেস্ট, কাউন্টার ইমিউনোফ্লোরোসিস, এই যে পয়েন্টগুলো আছে না, দিস কামস অলস আর সেকেন্ডারি। ফার্স্টে তুমি ডাইরেক্ট স্মিয়ার লিখলে ডে 0-তে, ডে 1-এ তুমি লিখছো গ্রামস্টেন, ডে 2-তে কি লিখছি আমরা বায়োকেমিক্যাল, ডে 2-তে বায়োকেমিক্যালের সাথে সেকেন্ডারি এই পয়েন্টগুলো লিখবো। ধর আমার একটা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, আমি তাহলে কি লিখতে পারো, তার মেন হচ্ছে আমার অ্যাগ্লুটিনেশন টেস্ট বা কাউন্টার ইমিউনো ইলেকট্রোফোরেসিস, এইগুলো আমার ইমিউনো ইলেকট্রোফোরেসিস সবেতেই আমরা লিখে দিই। ক্যাপসুলার অ্যান্টিজেন ডিটেকশনস, তাহলে এটা একটা আমার ইম্পর্টেন্ট টেস্ট, এটা লিখলাম। তুমি দুটো বায়োকেমিক্যাল ভুলেও যদি যাও কিছু ম্যাটার করে না, প্রত্যেকের ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস রাখতে হবে। যেমন হিমোফিলাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্যাটেলাইটিজম, তুমি সেইটা একটা পার্ট লিখলে স্যাটেলাইটিজম, এক্সামিনার দেখে খুশি হয়ে যাবে। তাহলে ইউ হ্যাভ টু নো ইচ অ্যান্ড এভরি ব্যাকটেরিয়া সাম স্পেসিফিক আইডেন্টিফিকেশন পয়েন্ট। প্রত্যেকের ওই ইন্ডোল, সাইট্রেট, ইউরিয়েজ ওইভাবে গাঁতাতে যেও না, নাও লেখো কিচ্ছু যায় আসে না। অল্প অল্প করে লিখে নিজের নোটসটা করে রাখলে সেটা প্র্যাকটিক্যালে হয়তো হেল্প করবে, কারণ প্র্যাকটিক্যালে এইভাবেই জিনিসগুলো আসবে। কিন্তু ইউ হ্যাভ টু নো দেয়ার আর সার্টেন পয়েন্টস। Now can be grown on blood agar and chocolate agar. Can be grown blood agar. Blood agar এ কিন্তু ও সাফিসিয়েন্ট নয়, ওর চকলেট agar লাগে। কেন লাগে সেটা বলছি। Need 5 to 10% of carbon dioxide. A streak of staphylococcus should be streaked across the plate at 37 degrees centigrade. Opaque colony appears, shows as satellitism. Now what is satellitism? কেউ বলতে পারবে? What is satellitism in Haemophilus influenzae? হ্যাঁ কি? ওটা তো তোর এতে ডুকরেইতে দেখা যায়। What is satellitism? না, ফাস্টিডিয়াস কথাটার মানে কি? This is a fastidious organisms can grow in blood, normally blood agar. They need special conditions, they need some special treatment. That's why it is called fastidious organisms. When what are the special things they need? That is a factor 10 and factor 5 is essential for growth. তাই ওর চকলেট আগার লাগে। চকলেট আগারে কি হয়, আমার আরবিসিস থাকে, and we heated that RBC. After heating the RBC আমার কি বেরোয় ওখান থেকে, ফ্যাক্টর 5টা বেরিয়ে আসে। যেই ফ্যাক্টর 5টা ওর গ্রোথের নাও যখন আমার স্ট্যাফাইলোকক্কাস কি করে, ব্লাড আগারে আমার একটা স্যাটেলাইটিজম দেখা যায়, সেটা আমি দেখাচ্ছি একটা ছবি দিয়ে। স্ট্যাফাইলোকক্কাস ব্লাডে যদি আমরা স্ট্রিক করি, দে কজ হোয়াট? হিমোলাইসিস। স্ট্যাফে একটা হিমোলাইসিস করে, যখন হিমোলাইসিস হয় তখন কি বেরোবে, ব্লাড থেকে আরবিসি ফেটে কি বেরোবে, এই ফ্যাক্টর 10 আর ফ্যাক্টর 5 বেরোবে তো। and after that Haemophilus influenzae can grow near to Staphylococcus aureus sticking line, that is satellitism. মানে তুমি ধরো একটা গোটা প্লেটে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা স্টিক করলে ব্লাড আগারে, ঠিক আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা গ্রোথ হবে? গ্রোথ হবে না। ভালো কেন হবে না? দে নিড ফ্যাক্টর 5, তার ফ্যাক্টর 5 নেই ব্লাড আগারে। কিন্তু তুমি কি করলে, একটা সরু স্ট্যাফ একটা মাঝ বরাবর স্টিক করলে, তার সাথে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জাটাকে রাখলে, তাহলে হোয়াট উইল সি অন নেক্সট ডে কি হবে?
হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জাটা সারা প্লেট জুড়ে আছে। তুমি মাঝ বরাবর একটা কি করেছো, স্ট্যাফাইলোকক্কাস ট্রিট করেছো। স্ট্যাফাইলোকক্কাস কি করবে, ব্লাড আকারে হিমোলাইসিস করবে। হিমোলাইসিস করলে কি বেরোবে, ফ্যাক্টর 5 বেরোবে। দ্যাট ক্যান হেল্প ইন গ্রোথ অফ হোয়াট, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। তাহলে what we can see on next day, জাস্ট স্টিকিং লাইনটার বাইরে আমার ছোট 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 হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার গ্রোথ দেখতে পাবো। গট ইট? বাকি প্লেটে কোথাও পাবো না। তাহলে আমার পুরো ব্যাপারটা যেন মনে হবে একটা স্যাটেলাইট গেলে যেমন একটা তার স্টারি অ্যাপিয়ারেন্স চলে যায়, আমরা সেইটা দেখতে পাবো। আমি এটা ছবি দেখাচ্ছি, এটা দেখো, এটাই স্যাটেলাইটিজম। ঠিক আছে, কি রে বুঝতে পেরেছিস? বল কি বললাম বলতো। হোয়াট, কি এটা? কি বল এটা? হ্যাঁ কি? আরে কিছু তো বল, এই ছবিটা কি রিপ্রেজেন্ট করছে? আরে কি রিপ্রেজেন্ট করছে ছবিটা? আরে লেখা আছে তো, কি রিপ্রেজেন্ট করছে? হ্যাঁ, গ্রোথ অফ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস and what, why? তাতে কি হয়েছে ঘোড়ার ডিম? হ্যাঁ, গ্রোথ অফ, তো সেটা বলতে পারছিস না কেন তুই? একটু তো কানে কিছু শোন। টু এভরিওয়ান, কে মাথায় ঢুকেছে তো এটা? ক্যান অ্যাজ এ আসতে পারে, ঠিক আছে? এরকম ছবি ফবি এঁকে দিতে হবে, বই আরো সুন্দর ছবি আছে। আর যদি তোমাদের কখনো মেনিনজাইটিস আছে, এটা তো ছবি টবি এঁকে দিয়ে দেবে। দেখবে একটা বইয়ে একটা ড্রপ, একটা লাইন করলে তুমি ওখানে দেখবে একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম হয়, জাস্ট বিসাইড অফ দ্য স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস একটা বড় বড় ডট করলে, পেরিফেরিতে ছোট ডট করলে, ব্যাস। colonies of Staphylococcus satellite, ঠিক আছে? Now this is another important question in Viva. Pseudomonas যাদের পড়ে, name some other oxidase positive organisms, ঠিক আছে? তার মধ্যে এইটা একটা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা and another is a Burkholderia capacia complex, ঠিক আছে? reduce nitrate to nitrate, ferment glucose to galactose, can ferment sucrose, lactose, mannitol। দেখো এগুলো না অতটা ইম্পর্টেন্ট নয়, সুক্রোজ ফার্মেন্ট কি করলো না। আমার যদি বেসিক্স কতগুলো পয়েন্ট মনে রাখতে হয়, আমি কি মনে রাখবো, এটা ফার্স্ট কি করে, স্ট্যাফের সাথে স্যাটেলাইটিজম করে। স্যাটেলাইটিজম নিয়ে তুমি বায়োকেমিক্যালস একটু ইতিহাস লিখে দিলে মানুষ খুশি হয়ে যাবে, ছবি টবি এঁকে দিলে। কি বললাম বুঝতে পেরেছো? এই নাইট্রেট টু নাইট্রাইট করলো কি ফার্মেন্ট দরকার নেই। আর ক্যাটালেজ পজিটিভ, অক্সিডেজ পজিটিভ, দ্যাটস ইট, এনাফ। স্মার্ট স্টাডি ইম্পর্টেন্ট, কারণ আমি যখন মেনিনজাইটিসের ল্যাব ডায়াগনোসিস লিখবো, দেয়ার আর আদার্স ব্যাকটেরিয়াস টু, সেগুলোকেও আমাকে জানতে হবে, সেগুলো তো লিখতে হবে। অত লিখলে তো আমি সময় পাবো না। তাহলে আমি কোনো ব্যাকটেরিয়ার কিছুই জানবো, সবটা জেনে তো আমার ইতিহাস জেনে তো লাভ নেই। আর আমি যদি একটু স্যাটেলাইটিজম লিখে দিতে পারি, একটা ছোট করে একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম এঁকে দিতে পারি, তখন এক্সামিনার কি ভাবে, আরে এ তো প্রচুর জান। কি বললাম বুঝতে পেরেছো? মেনিনজাইটিস কোনো না কোনো প্রফে পাবেই, এই তিনটে সেম হবে বা তোমার নেক্সট হবে। মেনিনজাইটিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ল্যাব ডায়াগনোসিস।
সিএসএফ কিভাবে স্টোর করা হবে, এবারে কোশ্চেন্স এসেছিল প্র্যাকটিক্যালে। সিএসএফ উই কান্ট নেভার স্টোর অ্যাট আ রেফ্রিজারেটর, আমাকে সবসময় ইনকিউবেটরে রাখতে হয়। সেডিমেন্ট প্রিপারেশনস ফাইন গ্রাম নেগেটিভ রড সারাউন্ডেড বাই এ ক্যাপসুল, ক্লিনিক্যাল ডায়াগনোসিস পুরুলেন্ট মেনিনজাইটিস, এটা না সবসময় দেখতে পাওয়া যায় না। এই যে ক্যাপসুল বোঝা যাচ্ছে, epidemiology or prevention infections enter through respiratory tract, hemophilus type B is protected by PRP vaccines, এটা একটা question আছে, is there a vaccines available? Yes, hemophilus influenza vaccines আছে, pneumococcal vaccines আছে। Poorly immunogenic in children below 2 years, rifampicin can be given for 4 days to prevent secondary infections and eradicates carrier stress, ছেড়ে দাও। hemophilus influenza B conjugate vaccines, ব্যাস গল্প শেষ। তাহলে যদি আমরা এটা ছোট করে সাম আপ করি কি হবে, তাহলে ইট ইজ এ ফাস্টিডিয়াস অর্গানিজম। ফাস্টিডিয়াস মিন্স ডিফিকাল্ট টু গ্রোথ, রিকোয়ার্ড সামস রিকোয়ারমেন্টস, অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস কি, ফ্যাক্টর 10 and factor 5, that's why it needs chocolate agar, blood agar বলবে না, needs chocolate agar with 37 degree centigrades, with chocolate agar they can grow, and আমার কি আসবে গ্রাম নেগেটিভ bacilli with capsules we can see in gram stain. In identification points most important, catalase positive, oxidase positive, গল্প শেষ। নাইট্রাইট থেকে নাইট্রাইট মনে রাখলে ভালো, but these are the most important part. And third most important part, it shows satellitisms with streaking with Staphylococcus aureus in 5% sheep blood agar. Always mention blood agar means 5% sheep blood agar, whatever. Blood agar কথাটা কখনো বলবে না, always mention what, sheep blood agar, কারণ এটা sheep blood নিয়ে করা হয়, যদি আমরা এখানে হিউম্যান ব্লাডে করি, but as theoretical purpose always say sheep blood agar, মনে থাকবে। ব্যাস দ্যাটস ইট। আর আমার এখানে ভ্যাকসিনস থাকে, দিস আর বেসিক্স অফ এইচ ইনফ্লুয়েঞ্জা। এবার এটা তোমার যা থাকবে সেখানে এবারে সেটা লিখে দেবে, মেনিনজাইটিস থাকলে মেনিনজাইটিসে লিখে দেবে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকলে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে লিখে দেবে, ঠিক আছে। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট ইজ হিমোফিলাস ডুক্রেই, ওটা তো আগের দিন বলেছি, ওটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজে, বাট আজকে আমাদের টপিক ছিল শুধু হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। বাট মোস্ট ইম্পর্টেন্টলি বারবার বলছি, মেনিনজাইটিস, মেনিনজাইটিসের ল্যাব ডায়াগনোসিসটা পারলে আজকে লিখে নাও। What are the most common causative agents of meningitis, সেগুলো লেখা একটা পয়েন্ট করো। আজকে যেমন এই পয়েন্টটা বললাম এইচ ইনফ্লুয়েঞ্জা, এটার এইটুকুনি মনে রাখলেই হবে, ঠিক আছে। আর সিএসএফ নিয়ে যদি আমরা কতগুলো পয়েন্ট বলি, সিএসএফ স্যাম্পল ইজ আ ভেরি ডিফিকাল্ট টু কালেক্ট, ফলে আমরা কখনো এটা বারবার সিএসএফ স্যাম্পল নিতে পারবো না। ফলে আমার সবসময় সিএসএফ স্যাম্পল কালেকশনসের পার্টে লিখবে, there are 2 to 3 separate samples we have to send. একটাতে আমার কালচার করা হয়, একটাতে বায়োকেমিক্যালস করা হয়, আর একটা হচ্ছে মাইক্রোবায়োলজি করা হয়, মানে আদার স্টেটস গুলো করা হয়। এইভাবে সিএসএফ এর কালেকশনসটা লিখবে, সিএসএফ ট্রান্সপোর্ট, ইমিডিয়েট ট্রান্সপোর্ট, অ্যান্ড এটা কখনো স্টোরিং লিখবে সিএসএফ এর, কখনো আমরা এটাকে রেফ্রিজারেটরে স্টোর করব না। উই হ্যাভ টু সি দ্য সিএসএফ অর কালচার, আমরাকে ইমিডিয়েট বেসিস করতে হবে, যদি না অপশনস থাকে আমরা এটা ইনকিউবেটরে স্টোর করতে পারি, রাইট। ডে 0-তে আমরা কি করব, সিএসএফ এর ফার্স্টে হচ্ছে গ্রাম স্টেন, আর একটা আমরা করব ইন্ডিয়া ইঙ্ক, ইন্ডিয়া ইঙ্ক ফর ক্রিপ্টোকক্কাস, আর একটা করতে পারি আমরা সিএসএফ এর কিছু ডাইরেক্ট আমরা ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট করতে পারি, ক্যাপসুলার অ্যান্টিজেন দেখার জন্য টেস্ট হতে পারে, তোমার ক্রিপ্টোকক্কাসের অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট হতে পারে। দিস আর দ্য ডে 0। ডে 1-এ আমরা কি করছি, আমরা ওটাকে কালচার প্লেটটা দেখছি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স। এবার তোমার হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার কালচার ক্যারেক্টারিস্টিক্স লিখবে, ক্লেবশিয়েলার কালচার ক্যারেক্টারিস্টিক্স লিখবে, যেগুলো আমার মেনিনজাইটিসের, রাইট। তার কালচার হয়ে যাওয়ার পর তার গ্রাম স্টেন করছি, তাহলে আমি গ্রাম স্টেনে যেটা লিখছি সেইগুলোই আবার আমরা এখানে সুন্দর করে গ্রাম স্টেনের ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখে দিলাম। এরপরে স্পেশাল সাম বায়োকেমিক্যাল টেস্ট, এখানে আমার হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার গুলো বলেছি যেরকম, বাকি যে যে অর্গানিজমস গুলো থাকবে সেইগুলো আমাদের লিখতে হবে। সো মেনিনজাইটিসের ল্যাব ডায়াগনোসিসটা পারলে আজকে নিজেরা তৈরি করে নাও, ঠিক আছে। মেনিনজাইটিস আসবে আসবে আসবে, কি কোনো একটা সেম না হলে প্রফে, ডেফিনেটলি।